আয়, গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরিদের দ্বীপের গল্প বলবো। আয়। নমস্কার, গল্প ফ্লোতে আপনাদের স্বাগত। এখানে গল্পরাও কথা বলে আপন মনে। চলুন আজ বাংলার কিছু বেছে নেওয়া গল্পের স্রোতে হারিয়ে যাই। আজকে আপনারা শুনবেন লীলা মজুমদারের সব বুতুরে গ্রন্থ অবলম্বনে অন্যতম জনপ্রিয় গল্প অহিদিদির বন্ধুরা। তাহলে চলুন শুরু করা যাক। অহিদিদির স্বামী যখন পেনশন নেওয়ার পর গড়িয়া ছাড়িয়া কোনো এক অজপাড়াগায় উঠে এলেন সপরিবারে, তাও আবার নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনিমাগনার অধ্যক্ষ হয়ে। কেউ তখন বললেন পাগল, কেউ আবার বললেন স্টুপিড, আর বেশিরভাগ বলল ঠিক তারই উপযুক্ত কাজ হয়েছে। পরিবার বলতে শুধু অহিদিদি আর তার বুড়ি শাশুড়ি। অবশ্যই অজপাড়াগা ঠিক না, এককালে ভাবি বদিষ্ণু শহর ছিল বোধহয়। একটা মজ্জা নদী গিয়ে পড়তো গঙ্গায়, নাকি মস্ত বন্দর ছিল সেখানে। ব্যবসা বাণিজ্যের ঘাঁটি, বড় বড় বজরা এসে নোঙর ফেলতো, মস্ত মস্ত ভাঙা ঘাট এখনো দেখা যায়। কিছুদিন আগে গ্রাম সংস্করণ দুর্দান্ত ছেলেরা কাঁধা তুলতে গিয়ে মরচে পড়া নোঙর আর কিছু মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল। অহিদিদির দেওর ধরণীবাবু বলেছিলেন কাদার নিচে নিশ্চয়ই মেলা ডুবোজাহাজ আছে। সরকার যদি বুদ্ধি করে সেখানে হাতের কাজ শেখাবার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলতো, তাহলে 3 ডবল লোক চাকরি পেত, আর সোনাদানায় সব ব্যাটার ঠিক ভর্তি হতো। অহিদিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও অহিদিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে খুবই হতাশ হয়েছিল। মজ্জা নদীতে বর্ষাকালে হাঁটু জল হয় না, এখন পুজোর সময় পায়ের কবজিও ডোবে না, তলাটা ইতের মতো শক্ত। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে, তার উপর আবার ওই দুধের ফরম্যাশ নিতে এসে গোয়ালা বউ ফিরে গিয়েছে। মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি, তো সেই কারণে তোলা উনুন নিবে টিবে একেবারে একাকার কাণ্ড। ঠিক মতো গুছিয়ে বসতেই প্রায় 3-4 লেগে গেল। এই অঞ্চলটা বহু পুরনো পোড়ো বাড়ির ধ্বংসাবশেষ। কয়েকটা তো ওই মহল মেরামত করে মালিকেরা বাসযোগ্য করে রেখেছে, আর কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তূপ হয়ে গেছে। যত রাজ্যের সাপখোপের বাস, আর কতকগুলো যে কোন সময় ধসে পড়বে সে দিক দিয়ে অবশ্য ওই বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিত বলা চলে। চারিদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান, যত্নের অভাবে নাকি ফল হয় না। মস্ত মস্ত পুকুর, তার পাক তোলা হয় না। মাছের চাইতে ব্যাঙ বেশি। একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির, তাতে কোষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী, কিন্তু কি আর করার, পূজারিই নেই। গোয়ালাপাড়ার বাসিন্দারা 2 বেলা ফুল, গঙ্গা জল, বাতাসা দিয়ে আসে। এদিকটাই নাকি সেকালে বড় লোক শেঠদের পাড়া ছিল। গুপ্তধন থাকা কিছু বিচিত্র নয়। গোয়ালা শেঠদের দুধ জোগাতো, পাই ফরমেশ খাটতো। মোট কথা দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধেবেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত। তার উপর চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কালীঘাটের সরু রাস্তাতে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত। এত গায়ে গায়ে বাড়ি যে সেখানে চোর ঢোকারও জায়গা ছিল না। দিনের লোকেদের হট্টগোল থামলেই রাতের লোকেদের হট্টগোল শুরু হতো। মাত্র 2 ঘন্টার জন্য রাত 2টো থেকে 4টে একটু নিঝুম হতো। এখানে সন্ধে না নামতেই মাঝরাত। সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, যা দিয়েছে অমনি এসে উঠেছে। কাছে পিঠে অন্য কেউ নেই, যত রাজ্যের পোড়ো বাড়ি আর মান্দাত্তার আমলের আম বাগান।
এ বাড়িটারও নয় ওই ভাগ ভেঙে একটা ভাগ টিকে আছে, তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে। সেকালে হয়তো এটা কোনো বড় লোকের অন্দরমহলের খানিকটা ছিল। দক্ষিণ দিকের পাশাপাশি 3খানা শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর, পাশে কলঘর, আর পূর্ব দিকে এই রান্নাঘর। এর মধ্যেই ভাড়ার ঘর। আলাদা করে ভাড়ারের কি দরকার? সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না। কালীঘাটের জানলায় শিকের উপরে জাল দিয়ে দেওয়া হতো, কারণ আংশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে নিত। আর এখানে ভুলে সারা রাত পিতলের ঘড়া বাইরে রেখে দিলেও সকালে উঠে দেখলেন ঘড়া তো খোয়া যায়নি, বরং কিছু লাভ হয়েছে। পুরনো গন্ধরাজ লেবুর সেই গাছের মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে রয়েছে ওই ঘড়ার ভিতরে। রান্নাঘরের সামনে চওড়া রক, তার উপর শান বাঁধানো উঠোন। উঠোনের ধারে কুয়ো, লেবু গাছ, সজনে গাছ, বেল গাছ, আর রান্নাঘরের মুখোমুখি ভাঙাচোরা গোয়াল ঘর। সেখানে শেষ গরু হয়তো ঠিক ওই 50-60 বছর আগে ছিল। গোয়ালিনী সকালে 2.5 আর এবেলা 8 ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে। খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না। একদিক দিয়ে সেটা কিছু মন্দ না, তিনি 2 বেলা 2 বাটি 1 বলকা দুধ খান। সেটা আলাদা করে তুলে রাখা হয়। 2 বেলার চায়ের দুধও আলাদা করে তুলে রাখা হয়। আর বাকিটা ওই পড়ন্ত আছে বসিয়ে রাখা হয়। 1/2 ইঞ্চি পুরু সর করে সোনালি রং, তাতে চাঁদের গায়ের মতো ফুটো ফুটো দাগ। রাতে সেই সর তুলে মধ্যিখানে কাশির বাটা চিনি দিয়ে ভাঁজ করে রাখেন অহি দিদি। শাশুড়ি 1 চিলতে খান, সুরেনবাবু অর্ধেকটা মতো খান, কেউ এলে আর একটু খায়, আর বাকি যদি থাকে সেটা অহি দিদি চাখেন। রান্নাঘরের দরজায় শিকলি তোলা থাকে। জানলায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষ নতুন জাল লাগিয়ে দিয়েছে। দুপুরের একটু মাছ তোলা থাকে। রাতে জনতা স্টোভে একটু ছক্কা করে নেন অহি দিদি। দুজনের জন্য খান কতেক হাত রুটি, আর নইলে একটু অল্প তেলে পরোটা ভেজে নেন। ঘণ্টাখানেকও লাগে না। বিকেলে স্কুলের কারখানায় ফেরামন বাবু স্ত্রী এসে বললেন, ও মা, ভয় করে না দিদি? গোয়াল ঘরের পেছনে দেওয়ালে তো এতখানি ফাঁক, একটা দুটো ছেলের কি রোগাপানা মানুষ দিব্যি গলে আসতে পারে। আর আপনি কিনা দুধের সর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকল তুলে ও ঘরে রেডিও শোনেন? বলি হারি আপনাকে। কর্তা গিন্নি তাই নিয়ে হাসাহাসি শুরু করলেন। কিন্তু রাতে হ্যারিকেন জেলে রান্নাঘরে গিয়ে অহি দিদি দেখলেন সরের এক পাশ থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছে, মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে, নতুন রং করা দেওয়ালে ছোট ছোট আঙুল মুছেছে। অহি দিদি কাউকে কিচ্ছু বললেন না। ওই দিক থেকে একটুখানি সর কেটে ফেলে দিয়ে বাকিটার মধ্যে চিনি ছড়ালেন। পাথরের বাটিতে 3 জনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটিটা ডেচকির মধ্যে রেখে তার উপরে শিল চাপা দিলেন। চায়ের দুধ খাবার ঘরের ডুলতিতে রাখা রয়েছে। মনটা খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন। বাড়ি সারানোর জিনিস ছাড়া কিচ্ছু ছিল না, তবে পাশের পাঁচিলে সত্যিই খানিকটা ফাঁক। সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলের বউ 75 পয়সা 1 রাশি ছোট ছোট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল। অহি দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন। বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের উপর তুলে রাখলেন। সন্ধেবেলা দেখলেন ঝাঁপি কাত, আর নিচে মেঝের উপরে 2টো মাছ পড়ে আছে। শিকের তোলা সেই মাছ বেশ কম। অহি দিদি একেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের দিকে চোখ গেল। গোয়াল ঘরের উঠোনের দিকে দেওয়াল ছিল না, খালি
অহিদিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া। হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা 10 মাথা সে যেন বাঁশের বেড়ার উপর দিয়ে দেখা যাচ্ছে, আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত একে ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। অহিদিদির বুক ঢিপ ঢিপ করতে লাগলো। আচ্ছা, তাহলে ছেলেপুলে এই নির্বেদ্যপুরে রয়েছে? কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। অহিদিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল। শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেল না, ঝাঁটা নিয়ে তেড়ে যেত। তাহলে কেউ আসতো না বাড়িতে, গল্প শুনতে চাইতো না, খাবার চুরি করে খেত না, বাড়ি কিনা শ্মশান। অহিদিদি তখনই গলা তুলে ডাক দিলেন, কে রে? আমার সর খায়, মাছ খায়। অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চুপ। অহিদিদি বলল, আয়, গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরিদের দ্বীপের গল্প বলবো, আয়। বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে তারা বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো। 8-10টা রোগা রোগা ছেলে মেয়ে, গায়ে জামা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিক ফিক করে হাসছে। অহিদিদি গোলাপি বাতাসার কৌটো খুলতেই অমনি 10টা নোংরা নোংরা হাত পাতা হলো। অহিদিদি একটা করে বড় বাতাসা আর একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞাসা করলেন, এই, তোর নাম কি রে? ছেলেটা একটু খনা, সে বলল, বগেশ। এরা বুঝি তোর দল? দেখ, ওসব খাবার দাবারে হাত দিস নে, কেউ ছুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয়। আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল, কি দেবে? কেন রে? মুড়ি, লেমন জুস দেব, পান দেব, কুচো নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারকেলের ঘুগনি দেব, কুচো চিংড়ি ভাজাও দেব, কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি নে, কেমন? অহিদিদি তাড়াতাড়ি জনতা স্টোভ র্যাক থেকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড়, আমি তোদের পরিদের দ্বীপের গল্প বলি। অনেক অনেক দিন আগে রমেশ বলে এক দুষ্টু ছেলে ছিল। তার মা ছিল না, সৎ মা ছিল। বগেশ বলল, রমেশ না, বগেশ। অহিদিদি বললেন, বেশ বেশ, তাই হবে, রমেশ না বগেশ। সৎমা বগেশকে খেতে দিত না, পড়তেও দিত না, সকাল থেকে রাত অবধি খাটাতো। শোবার জন্য খাটও দিত না। রাতে বগেশ ছাগলদের সাথে ঘুমোতো। অহিদিদি গল্প বলে চললেন, আর ক্রমে ওরা অহিদিদির কাছে এগিয়ে আসতে লাগলো। ক্রমে অহিদিদির পরোটা ছক্কা রাখাও শেষ হয়, গল্পও শেষ হয়। আগে একটু জায়গা নিয়ে রেশারেশি আর পোকো শব্দ হচ্ছিল, কিন্তু শেষের দিকে সব চুপ। অহিদিদি গল্প শেষ করলেন, তারপর রক্তমাখা গায়ে ধুকতে ধুকতে, হাঁপড়ের মতন হাঁপাতে হাঁপাতে, কাঁদতে কাঁদতে গবেষ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমন সেই শুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল। সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো। শুটকো বুড়ি পরি হয়ে গেল, আর মা 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 বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল। দুজনকে নিয়ে নৌকো পরিদের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলেমেয়েগুলো অহিদিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল। অহিদিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতন হলো মানিক, বুড়ি ঠাকুমার খাবার সময় হলো। কাল আবার আসিস, বড়ির ভাজা খেতে দেব, আর ঘুটে কুড়ে নিয়ে রানী হবার গল্প বলবো। এই বলে রান্নাঘরে শিকলি তুলে দিয়ে অহিদিদি ফিরে দেখলো ছেলেমেয়েগুলো নিমেষেই ভেগেছে। তারপর থেকে আর কোনোদিন খাবার চুরি হতো না, আর অহিদিদি একাও পড়তো না। সন্ধেবেলার ভয় একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্টু লোক কেউ এই ছোড়াগুলো চোখ এড়িয়ে আসতে পারতো না। বগেশ আমসি চুষতে চুষতে বলল, কোনো বেটা ছেলেকে এদিকে ঢুকতে দেব না মা। অহিদিদি গল্প শেষ করে বললেন, তোরা সব এত রোগা কেন রে? থাকিস কোথায়? তখনই বগেশ ওই পুরনো অসত্য কাঁঠাল বটের বনের দিকে তাকিয়ে বলল,
ওই হেথা মোদের আস্তানা। অহিদিদি বললেন। ওগুলো কথা বলে না কেন রে? সব বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠল। আর বগেশ বলল। লজ্জা পায়, জিভ কাটাদের বড় লজ্জা মা। অহিদিদি বললেন। ধুর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জিভ কাটা বলে। কাল তালের বড়া করব, তালের ক্ষীর করব, খাবি তো? তাই শুনে সবাই ওর গায়ে গড়িয়ে পড়ল। অহিদিদি ও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন। আহা, খেতে পায় না নিশ্চয়ই, নিশ্চয়ই পাতার কুড়েতে থাকে। মা বাবাগুলো মানুষ না, অভাব অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়। ওদের সুখী করো ঠাকুর। এমনই করে প্রায় 4টে মাস কেটে গেল। সুরেনবাবুদের জন্য স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। অহিদিদি বললেন। ও মা, বলে কি? পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয়? মাঘ পড়লে যাব। ছেলেপিলেগুলোর উপর বেজায় মায়া। দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে অহিদিদির কোনো সন্দেহ ছিল না। প্রাণ ধরে চলে যাওয়ার কথাটা ওদের বলতে পারছিলেন না। ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে। কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে অহিদিদি পাটিসাপটা, গোকুল পিঠে, নারকেল নাড়ু, দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন। সুরেনবাবুর সহকর্মীরা তো বেজায় প্রশংসা করলেন। শাশুড়ি বারণ শুনলেন না। তিনি 3টে পাটিসাপটা আর 1 বাটি দুধ পুলি খেয়ে নিলেন। তারপর সবাই চলে গেল। সুরেনবাবু তাস খেলতে চলে গেলেন মুকুন্দদের ওখানে। আর অহিদিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন। কই রে বগেশ, আয়। অমনি ফিক ফিক করে হাসতে হাসতে 10টা ছেলে মেয়ে হাজির হলো। অহিদিদি স্বাদ মিটিয়ে ওদেরকে খাওয়ালেন। তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন। খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিলেন। তারপর অহিদিদি বললেন। আমরা এই স্কুলের পাড়ায় উঠে যাচ্ছি, জানিস বোধহয়। বগেশ সকলের হয়ে উত্তর দিল। যাবি নে আমাদের নতুন বাড়িতে? সবাই জোরে জোরে মাথা নাড়ল। তারপর অহিদিদি বলল। আমার কিন্তু দুঃখ হবে। এই বলে আঁচল দিয়ে চোখ মুছলেন তিনি। তাই দেখে সব কটা ফোঁত করে একটু কাঁদল। তারপর বগেশ বলল। মোরাও থাকবো নি মা, মোরাও চলে যাব। কোথায় যাবি রে? পারিস তো আমাদের বাড়িতে আসিস। খুশিতে সব মাথা দোলাতে লাগলো। রান্নাঘরে শিকলি তুলে অহিদিদি ফিরে দেখতেই দেখল সবাই পালিয়েছে। ভাবলেন আর হয়তো ওদের সঙ্গে দেখা হবে না। খুব কষ্ট হলো অহিদিদির। পরদিন সকালে বাক্স প্যাটরা, বাসন, সিন্দুক, বিছানা সব নতুন বাড়িতে রওনা দিয়ে দিল। সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিকশাতে তুলে দিয়ে অহিদিদি স্বামীকে এই প্রথমবার মিথ্যে কথা বললেন। তোমরা এগোও, আমি গোয়ালা বউয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি। শশাঙ্ক উঠোন, গাছতলা, গোয়ালঘর সব দেখলেন পাঁচিল মেরামত হয়েছিল। কিন্তু যাদের আসার তারা ঠিক পাঁচিল টপকেই আসতো। অহিদিদি আমবাগানে ঢুকে অনেকক্ষণ এদিক ওদিক তাকালেন। কোথাও কোনো কুড়ে ঘর নেই, কোথাও কোনো বস্তিই নেই। তাহলে কোথা দিয়ে আসতো তারা? এইসব ভাবতে ভাবতে তার মনে এলো যে আরেকবার হয়তো তার সাথে দেখা হলে খুব ভালো হতো। কিন্তু আর দেখা হবে না বলে সে আশাই ছেড়ে দিল। একটা রিক্সা নিয়ে নতুন কোয়ার্টারের দিকে চলে গেল। তখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না মোর খেয়া তরি এই ঘাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। এর ঠিক 2 মাস পর ছোট মেয়ে আর জামাই ত্রিবঙ্কুর বদলি হয়ে এখানে এলেন। নাতি নাতনিকে বেশ অনেক দিনের জন্য অহিদিদির কাছে রেখে গেল। তখন একদিন গোয়ালা বউ হঠাৎ বলে বসলো। এবার নতুন বাড়িতে উঠে এসেছো, এখন বললে দোষ নেই। কি করে 5 মাস ওই হানা বাড়িতে বাস করলে মা, ভেবেই পাই না। সন্ধ্যার পর
গ্রামের লোকের ওই তল্লাটে যায় না জিভ কাটাদের ভয়ে। তোমরা কি কিছুই দেখোনি? অহিদিদি কাঠ হলেন। তখন শাশুড়ি বললেন, কি বলছো বউ? জিভ কাটা আবার কি? আমরা ও কাউকে দেখি টেকিনি। কে ওরা? ও মা, শোনোনি ঠাকুমা? ওই বাড়ি ছিল এক মস্ত সদাগরের। একবার ভোরবেলায় গোয়ালাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমন হট্টগোল করলো যে কর্তা তাদের 9 জনের জিভ কেটে দিয়েছিল। সবচেয়ে বড়টা পালিয়েছিল। সেও আজ 200 বছরের কথা হবে। গোয়ালাপাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি আমবাগানে আর বোল ধরে না। আশ্চর্য ব্যাপার কি জানো মা? এক্ষুনি দেখে এলুম গাছে গাছে মুকুল এইছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীর দেবতাদের পুজো দিই। এতক্ষণ আপনারা শুনলেন লীলা মজুমদারের লেখা গল্প অহিদিদির বন্ধুরা। উপস্থাপনায় গল্প ফ্লো। গল্পের মূল চরিত্র অহিদিদি, বগেশ এবং আরও অন্যান্য চরিত্রে ভয়েস দিয়েছেন অপর্ণা। গল্পের সূত্রধর এবং পরিচালক নীল। আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে আর্যমান। ফোরামেন বাবু স্ত্রীর চরিত্রে সুপ্রিতা, গোয়ালা বউয়ের চরিত্রে তনু এবং অন্যান্য চরিত্রে সত্যজিৎ। প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টায় গল্প শুনতে হলে চলে আসবেন গল্প ফ্লোতে। তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে নিন, আর আমরা ফিরব নতুন কোনো এক গল্প নিয়ে। তাহলে চলি।